নমস্কার। বাক্সা প্রাক্তন নাট্যজনে আয়োজিত অন্তরঙ্গ নাট্যগান উপলক্ষে আমাদের ওয়েবিনারের আজকের অতিথি মাননীয় শ্রী শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, পরিচালক, থিয়েটার সাইড। বাক্সা প্রাক্তন নাট্যজনের তরফ থেকে শুভজিৎকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্পেসের বিনির্মাণ। শুভজিৎ কিছু কাজ করছে, আমরা তার কাছ থেকে কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রথম যেটা আমাদের জানার ইচ্ছে আর কি, যে আমাদের যে প্রসেনিয়াম থিয়েটার, মানে সাধারণত সচরাচর যে মাধ্যমটা আমরা বেশিরভাগ সময় কাজটা করে চলি, বেশিরভাগ দল করে চলে, সেই প্রসেনিয়াম মঞ্চের কোনো সীমাবদ্ধতা বা আপনার কাছে আছে বলে মনে হয়, ধরা পড়ে? যেহেতু আমার থিয়েটারের শুরুও মানে আমাদের মূলত থিয়েটারের শুরুই বলা যেতে পারে প্রসেনিয়ামের মঞ্চকে কেন্দ্র করে। মূলত আমরা যেখান থেকেই শুরু করি, অত ছোট ক্ষেত্র থেকেই শুরু করি না কেন, ফলে সীমাবদ্ধতা বলতে স্পেসের আসলে প্রত্যেকটা স্পেসেরই নিজস্ব একটা সীমাবদ্ধতা আছে। এবার আপনার থিয়েটার তৈরি করা প্রয়োজন সেই স্পেসটার আধারে, সেই স্পেসটার সমস্ত রকম টেকনিক্যালিটিস, তার সীমাবদ্ধতা বা যতটুকু সুবিধে সবটা মাথায় রেখে। ফলে যেটা প্রবলেম হয় বলে মনে হয়, যেহেতু দীর্ঘদিন ধরে আমরা প্রসেনিয়াম থিয়েটার চর্চার মধ্যে দিয়ে আমাদের কাজগুলো হয়, ফলে মাথায় একটা না ওই স্পেসের সম্পর্কে একটা প্রসেনিয়াম স্পেস সম্পর্কে একটা ধারণা, যেটা একেবারেই খুব মাথার মধ্যে খুব গভীরভাবে গেঁথে থাকে। ফলে সেখান থেকে বেরিয়ে নতুন কিছু ভাবার ক্ষেত্রে একটু অসুবিধা হয় বলে আমাদের মনে হয়। কিন্তু প্রসেনিয়ামের ক্ষেত্রে যেটা মূলত, প্রসেনিয়াম তো যেহেতু দর্শক এবং অভিনেতার মধ্যে একটা ব্যবধান তৈরি করে রাখে, যেখানে বাদল সরকার যে কারণেই তার থিয়েটার তৈরি করেছিলেন, তার একটা অন্যতম কারণ সেটা ছিল যে বিভাজনটাকে দূর করা। এই দর্শকরা অন্ধকারে বসে থাকবে এবং অন্ধকার থেকে আলোয় দেখবে মানে অ্যাক্টরদের, এবং সেখানে একটা কোথাও একটা ডিস্টিংশন আছে। কিন্তু সেখানে মজা হচ্ছে আপনি থিয়েটারের মধ্যে দিয়ে যে ম্যাজিক বা যে ইলিউশন তৈরি করার চেষ্টা করবেন, কারণ দর্শক যখন আপনি থিয়েটার দেখছে, সে জানে একটা মিথ্যে জিনিস দেখছে, সে একটা তৈরি করা একটা মেকি কিছু একটা দেখছে, কিন্তু সেটা সে বিশ্বাস করছে তার ইলিউশনের জন্য, এবং সেটা সে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে সেই মুহূর্তে যেটা ঘটছে সেগুলো সত্যি সত্যি ঘটছে। কারণ আমরা প্রসেনিয়াম স্টেজে একটা ওই ধরনের একটা মায়াবী একটা মানে একটা আবহাওয়া বা একটা অ্যাম্বিয়েন্স তৈরি করি, যেটা আসলে দর্শকদেরকে আকৃষ্ট করে নাটকটি বা অভিনয়টিকে দেখার জন্য। তার মধ্যে তার লাইট, তার সেট, অভিনয় সবটা মিলিয়ে। ফলে এইটা যেন একটা সুবিধে, মানে আপনি ওই অ্যাম্বিয়েন্স তৈরি করার জন্য প্রসেনিয়াম স্ট্রাকচার যেরকম একটা বড় ভূমিকা পালন করে, কারণ ওই ডিস্টেন্স বিটুইন অ্যাক্টর এন্ড অডিয়েন্স এটা একটা বড়। ফলে সেখানে আপনার ভিজুয়ালের ক্ষেত্রে একটা বড় সুবিধে ডিরেক্টররা পেয়ে থাকেন, ডিজাইন করার ক্ষেত্রে, ডিরেক্ট করার ক্ষেত্রে, টেকনিক্যালি। কিন্তু যেটা মূল সমস্যা আর কি, মানে সীমাবদ্ধতা বলতে, যেটা প্রসেনিয়াম স্ট্রাকচারের কাজ করার জন্য তার স্পেসিফিক কিছু মানে এস্থেটিককে কাজে লাগাতে হয়। তার যেমন তার মানে স্পেসটার মাপ এবং তার লেয়ার্স, তার লাইন, তার টেকনিক্যাল যাবতীয় যা সুবিধা, সেগুলোকে যদি সম্পূর্ণভাবে কাজে না লাগানো যায়, তাহলে কিন্তু প্রসেনিয়াম স্ট্রাকচারের যে মজা, প্রসেনিয়াম বা থিয়েটারের যে মজা, সেইটা কোথাও পুরোটা বেরিয়ে আসে না। ফলে আমরা সবাই আবার আমাদের মধ্যে একটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে দাঁড়িয়ে, যেহেতু প্রসেনিয়াম থিয়েটারটা তো মূলত ওয়েস্টার্ন থিয়েটার একটা স্ট্রাকচারকে আমদানি করে আমাদের মতো করে করি, এবারে সবকিছু আসলে ইম্প্রোভাইজ তো হয় না। মানে কিছু জিনিসের নিজস্ব কিছু এস্থেটিক থাকে, সেটাকে সম্পূর্ণরূপে যদি ধরতে না পারি, তখন মানে সেটাকে খানিকটা পাল্টে, খানিকটা নিজের মতো করে নির্মিত করে একটা কিছু দাঁড়ায়, কিন্তু সেটা ওই মূল যে জিনিসটা, মানে যেটা একেবারে মৌলিক যে সিস্টেম, সেইটার মতো হয়ে ওঠে না। ফলে এখানে অর্থের একটা বড় সম্পর্ক থেকে যায় প্রসেনিয়াম স্ট্রাকচারে কাজ করতে গেলে, কারণ আপনাকে ওর টেকনিক্যালিটিস গুলো কাজে লাগাতে গেলে সেখানে আপনাকে অর্থ বিনিয়োগ করতেই হবে। এবার আমাদের মতো দেশে যেখানে প্রান্তে প্রান্তে থিয়েটারের চর্চা হয়ে থাকে, সেখানে দাঁড়িয়ে সমস্ত দলের কাছে সেই অর্থের সুবিধাও থাকে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টেকনিক্যালি ঠিকঠাক প্রসেনিয়াম অডিটোরিয়াম বা প্রসেনিয়াম স্টেজও সব জায়গায় নেই। ফলে আমাদের সবটাই আর কি কোন রকমে একটা তৈরি করে নিতে হয়, নিজেদের মতো করে একটা ম্যানেজ করার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে বরাবরের মতো করেই চলে এসেছে। ফলে আমরা প্রসেনিয়াম স্টেজটাকে কখনো ওপেন এয়ার হিসেবে কাজে লাগাই, কখনো সেটাকে ইন্টিমেট একটা স্ট্রাকচারে কাজে লাগাই। কিন্তু সীমাবদ্ধতার ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, মানে মানসিকভাবে একটা সীমাবদ্ধতা তৈরি করে, কারণ থিয়েটার তো আসলে জীবন্ত মানুষের সঙ্গে জীবন্ত মানুষের সংযোগ, এবং এই সংযোগে প্রসেনিয়াম যেরকম
কোথাও একটা মায়া তৈরি করতে পারে, সেরকম আমার মনে হয় কোথাও সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে প্রসেনিয়ামের খানিকটা ভূমিকা আছে। কারণ ওই 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 দূরত্ব এবং ওই একটা কোথাও একটা আমার মনে হয় যে দর্শকের সঙ্গে অ্যাক্টরদের যে সম্পর্ক, সেখানে কোথাও একটা আলাদা হয়ে থাকারও একটা অবকাশ তৈরি করে রাখে প্রসেনিয়াম। সেটাকে যদি আমি সীমাবদ্ধতা বলে ধরতে চাই, সেটা একটা সীমাবদ্ধতা। এইগুলো আমার মনে হয় খানিকটা এই ধরনের। এই যে করোনাকালীন সময়ে আমাদের সমস্ত হলগুলো, মানে যে সমস্ত হলগুলো আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গে কিন্তু হয়, সমস্ত হলগুলো বন্ধ হয়ে আছে। তো এইরকম সময় দাঁড়িয়ে কখনো কি মনে হয় যে এই যে আমরা যে সীমাবদ্ধতার কথা বলি, তখন একটা ভিন্নতর কোনো ফর্মের সন্ধানকে এই করোনাকালীন সময় আমাদের সামনে খুলে দিয়েছে বলে মনে হয় কখনো? ভিন্নতর চর্চা, ভিন্নতর মঞ্চ আমরা দেখতেই পাচ্ছি। ধরুন আমরা এখন এই যে সেমিনার বা ওয়েবিনার বা এই আলোচনা চক্র এগুলো করতাম তো মুখোমুখি বসি, কিন্তু আজকে আমরা মানে এইভাবে আর কি ডিজিটালি করছি। আসলে মানে ক্রাইসিস ইজ দ্য মাদার অফ ইনভেনশন, এটা আমরা সবাই জানি। এবং যখনই আমরা কোনো একটা অসুবিধার মধ্যে পড়বো এবং যদি সেই অসুবিধা থেকে আমাদের বেরোতে হয়, তাহলে আমাদেরকে কোনো না কোনো ভাবে একটা কিছু ইনভেন্ট করতেই হবে, একটা নতুন অল্টারনেটিভ পথ খুঁজতে হবে। এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো সেক্টরে। ফলে থিয়েটারের ক্ষেত্রে এই প্যান্ডামিকের ফলে কিছুই না, মানে প্যান্ডামিকের জন্য যে খুব একটা কিছু আমরা বুঝতে পেরেছি, নতুন করে কিছু একটা মানসিকতা তৈরি হয়েছে, এরকমটা না। পরিষ্কার হিসেবে হচ্ছে অডিটোরিয়াম পাচ্ছি না এবং থিয়েটার আমাদের করতে হবে, স্পেস পাচ্ছি না, থিয়েটার করতে হবে, 50 জনের বেশি অ্যালাউ করতে পারছি না, থিয়েটার করতে হবে। তখন কি করবো? আমরা বেছে নিয়েছি অন্য পথ কিভাবে যাওয়া যেতে পারে। আমরা অনেকেই বলছি বা বুঝতে পারছি যে এইভাবে অনলাইন বা ডিজিটালি থিয়েটারের মতো একটা লাইভ পারফর্মিং, কোনো লাইভ পারফর্মিং আর্টেরই মজা, যে আনন্দ বা এনজয়মেন্টের জায়গা, দর্শকের জায়গা থেকে উপলব্ধি করতে পারবো না, কারণ এটা সবটাই একটা কসমিক একটা ব্যাপার চলে আসে। কিন্তু ওই আমাদের যেহেতু বসে থাকার কোনো উপায় নেই এবং সবসময় আমাদের সার্ভাইভ করে যেতে হবে, এবং আমরা যদি বসে যেতাম, আমি এটাকে খুবই মানে পজিটিভ বলে মনে করি। কারণ এই চর্চাটা একেই তো মাইনর বলছে লোকজন, কিন্তু আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি আমার এক খুব প্রিয় নির্দেশকের কাছে শুনেছিলাম। তিনি বলেছিলেন যে সারা পৃথিবীতে যত যত দেশ আছে, সারা পৃথিবীতে যত বেশি মানুষ ফুটবল খেলার মধ্যে একটা একটা পপুলার খেলার সাথে যুক্ত, প্রতিদিন যতগুলো ফুটবল ম্যাচ হয় সারা পৃথিবীতে, তার থেকে বেশি প্রতিদিন থিয়েটারের শো হয়। তাহলে ফুটবল খেলা যদি মাইনর খেলা না হয়ে থাকে, তাহলে থিয়েটার কখনো মাইনর আর্ট হতে পারে না। এবার বিষয় হচ্ছে যে আমরা আসলে আমাদের মাথায় অনেক বেশি করে অনেক বিভিন্ন চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়, এবং ঢুকিয়ে দেওয়ার পরে আমাদের একটা সুবিধা হয় কি, আমরা ওখান থেকে বেরোনোর চেষ্টা করি ঠিকই, একটা অল্টারনেটিভ কিছু ভাবি ঠিকই, কিন্তু কোথাও গিয়ে অ্যানালাইসিস করি না যে আসলে মাইনর থিয়েটার কাকে বলছি। মাইনর থিয়েটার সেই থিয়েটার থেকেই বলছি, এই থিয়েটারটা আপনার জীবনের থেকে আলাদা। আপনি বলছেন হচ্ছে একাডেমি কেন্দ্রিক, মানে কলকাতার থিয়েটার যদি বলি, বা কলকাতার বড় বড় মঞ্চে লোক হচ্ছে না, আপনি বলছেন যে থিয়েটার মাইনর হয়ে যাচ্ছে, থিয়েটারে দর্শক নেই। কিন্তু আপনি আপনার জায়গায় জনাই বাক্সাতে বা আমি আমার ডানকুনিতে যদি ছোট কোনো জায়গায় নাটকের চর্চা করি, এবং আপনি আপনার মতো করে আমাদের এই এলাকায় যেভাবে মানুষ ইন্টারাকশনে, পাবলিক রিলেশনে বিশ্বাসী বা অভ্যস্ত, সেভাবে যদি আমরা প্রচার করি, তাহলে কিন্তু অনেক লোক হবে, থিয়েটারের লোক কিন্তু আসবেন। ফলে ছোট ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি কি, ওই একাডেমিতে 700 সিট ফুল হচ্ছে কিনা, কেন হবে? মানে ওই থিয়েটারটা নতুন কি দিতে পারছে? আপনি, আমি বা আমরা যেহেতু বারবারই আমাদের মতো মফস্বলের দলগুলোকে প্রান্তে ঠেলে দেওয়া হয়, ঠেলে দিয়ে বলা হয় যে তুমি একটা বড় কম্পিটিশনের অংশ, কিন্তু আসলে আমরা যদি আমাদের মতো করে আমাদের ক্রাইসিসের উপর দাঁড়িয়ে থিয়েটার করি, সেটা আমার মনে হয় যে আমরা অনেক বেশি ইনোভেটিভ চিন্তা ভাবনা করতে পারবো, যেটা দর্শককে থিয়েটারের প্রতি আকৃষ্ট করবে। যেখানে হয়তো শহর কেন্দ্রিক যে থিয়েটার চর্চা, মানে হল কেন্দ্রিক যে চর্চা, সেটা কোথাও একটা একঘেয়েমি তৈরি করেছে। এইখানে দাঁড়িয়ে এই নতুন পথের সন্ধান আসলে শহরের থেকে বেশি মফস্বল বা গ্রামাঞ্চল করছে, বরাবরই করে এসেছে। মানে আমরা যদি থিয়েটারের ইতিহাসে চলে যাই, তাহলেও দেখবো যখন বাইরে থেকে বহিঃশত্রুর আক্রমণ হয় ভারতবর্ষে বিভিন্ন এশিয়ান বিভিন্ন রিজিয়ন থেকে, তখনও সংস্কৃত নাটক যেমন অবলুপ্ত হয়ে যায়, কিন্তু নাটক বা নাটকের চর্চা চলে আসি প্রান্তে, যেটাকে আমরা ফোক আর্ট বলে এখন জানি।
সমস্ত মানুষ তাদের কালচার, তাদের তাদের মনোরঞ্জনের জন্য যাবতীয় যা যা অনুষ্ঠান, সেগুলো কিন্তু সেই সময় সংস্কৃত নাটক যখন চর্চা ছিল ভারতবর্ষে, তখন তারা কেন্দ্রে করতো, শহরে করতো। কিন্তু যখন ওই শহরগুলো অধিকৃত হয়ে গেল অন্যান্য শত্রুদের দ্বারা, বাইরের লোকের দ্বারা, তখন কিন্তু গ্রামে সেটা স্প্রেড করলো এবং সার্ভাইভ করে গেল। যে সাউথ ইন্ডিয়া আমরা এখনো দেখতে পাই যে সংস্কৃত নাটকের চর্চা বা বিভিন্ন ফোক এলিমেন্ট আমাদের গ্রামে গঞ্জে বা বাংলাতেও দেখা যায়। ফলে আমার মনে হয় যে শুধুমাত্র স্পেসের সন্ধান করলে হবে না, ট্রিটমেন্টটা পাল্টাতে হবে। মানে বলছি যে দর্শকের সাথে আপনার সম্পর্ক আপনি এতদিন যাবত যেভাবে রেখেছিলেন আপনার থিয়েটারের মধ্যে দিয়ে, আজকে থেকে বা কালকে থেকে এই ট্রিটমেন্টটারও পরিবর্তন দরকার। স্পেসের পরিবর্তন তো দরকারই, এবং এটা দরকার ছিল এই কারণেই, হয়তো করোনা যদি নাও হতো তাহলে কিন্তু এই প্রসেনিয়াম মেইন স্ট্রিম থিয়েটার আর টিকতো না বেশি দিন। ভালো হয়েছে এটাই পজিটিভ, আমি যেটা শুরুতে বললাম পজিটিভ আমার কাছে এটাই, যে অনেক তাড়াতাড়ি একটা কোথাও হ্যামার করা গেছে মানুষকে, যে না এই থিয়েটারটা কিন্তু এইভাবেই মরতে বসতো, তোমরা অল্টারনেটিভ সন্ধান করা উচিত ছিল আগে। এবং মানুষ করতে শুরু করেছেন, ছোট ছোট স্পেস তৈরি করছেন, তাদের নাটকের নির্মাণের ক্ষেত্রে তারা ভাবছেন কিভাবে দর্শকের সাথে কম দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় যে থিয়েটারের মধ্যে একটা তিলোত্তমা শিল্প বলা যেতে পারে, এবং যে শিল্প সবসময় সাইকোলজির সাথে রিলেটেড। আপনি একজন থিয়েটার দেখতে বসে আপনি মানে চা খেতে খেতে, মুড়ি খেতে খেতে, অন্য কিছু চিন্তা করতে করতে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে করতে একটা থিয়েটার দেখতে পারবেন না। মানে দেখতে হয়তো পারবেন, কিন্তু সেখান থেকে আপনি কোনো কিছু নিতে পারবেন না, গেইন করতে পারবেন না। ফলে থিয়েটারটা সবসময় মানসিক একটা ফোকাসের সঙ্গে যুক্ত, এবং এই মানসিক ফোকাসের সাথে যুক্ত আর্ট, যে কোনো আর্টই সবাই করবে না। মানে প্রচুর লোক, মাস আর্ট নয়, এটা মাস মিডিয়া নয়। ফলে থিয়েটার সবসময় অল্প সংখ্যক মানুষের জন্যই। এবার আমরা খুব পপুলার করতে গেলে তাহলে আমাদের মানুষকে শিক্ষিত করতে হবে, থিয়েটার দেখার চর্চা বাড়াতে হবে, মানে দেখার অভ্যাস বাড়াতে হবে। ফলে আপনার কাছে যেহেতু এই মুহূর্তে স্পেস ছোট, লোকজন লিমিটেড, ফলে আপনি আপনার দর্শক চুজ করতে পারবেন। 10 জন মানুষের মধ্যে আপনি বাঁচতে পারবেন এই 3 জন, যেহেতু 3 জন আপনার বসাবার সুযোগ আছে আপনার স্পেসে, ফলে কোন 3 জন মানুষকে ডাকলে আপনার নাটক তারা দেখবে, দেখে বুঝবে, বা আপনার নাটক দেখে আপনি আনন্দ পাবেন, সেই 3 জন মানুষকে আপনি চুজ করতে পারবেন 10 জনের থেকে। এইটা একটা কোথাও মনে হয় যে মানে আর্টের একদম, যদি আমি বলি যে একদম আর্টের বিহাফ থেকে এটা একটা খুবই জাস্টিফাইড একটা কাজ হতে পারে, বা একটা সময় বলে মনে হয়। মানে আমাদের বলা যেতে পারে যে আমাদের চর্চাটা অনেক বেশি সেন্ট্রালাইজড হয়ে গেছে, যেটাকে যদি আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারি, একটা অনেকগুলো ছোট ছোট পকেট তৈরি করতে পারি। আমাদের কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা, কলকাতা মঞ্চে দেখা গেছে অনেক দলেরই নাটকে 10-15-20 জন করে দর্শক হয়েছে হয়তো। সেই যে বিশাল ব্যয়ভার তারা বহন করছে, সেই 10-15-20 জন দর্শক যদি আমি একটা ছোট স্পেসে গিয়ে পাই, অনেকগুলো পকেট যদি তৈরি করতে পারি, আলটিমেটলি দেখা যাবে 6টা শো করলে 90টা নতুন দর্শকের কাছে পেতে পারবো। তাহলে একটা যদি কোনোভাবে ডিসেন্ট্রালাইজ করতে পারি, এবার যেটা আমাদের করার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, সেটা আমাদের কি বলবো, যেটা আপনি বললেন যে একটা ধাক্কা খাওয়ার ফলে আজকে আমাদের বাধ্য হয়েছে আমাদের একটা ভিন্নতর স্পেসকে খুঁজে বার করার জন্য। সেটা ওপেন এয়ার হতে পারে, পথনাটক হতে পারে, থার্ড ফ্রম, যা নামই আমরা বলি না কেন, বা ছোট ছোট যে এই সমস্ত মঞ্চগুলো, অনেকগুলো দল আছে যারা নিজস্ব উদ্যোগে তাদের রিহার্সাল রুমগুলোকে বা যতটুকু অ্যাভেলেবল স্পেস ছিল সেখানগুলোকে ব্যবহার করে সেখানে 15-20-50 জন লোকের একটা ব্যবস্থা করছে, এবং এই চর্চাটা তারা যেন তাদের নিয়মিত চর্চাটা জারি রাখতে পারবে। অন্য যে সমস্ত দলগুলো যাদের এই ধরনের স্পেস নেই, তারাও এটাকে ব্যবহার করতে পারে। এবং এইটা করতে গিয়ে কখনো কি মনে হয় যে, যেটা আমরা বলছিলাম যে স্পেসের বিনির্মাণ, তখন ওই ছোট স্পেসে করার জন্য, সামান্য দর্শকের করার জন্য, যেখানে স্পেসটা হয়তো বড় মঞ্চের মতো 30 ফুট ওপেনিং, 25 ফুট ডেপথ এটা নেই, যেখানে হয়তো 15 ফুট, 12 ফুট, 8 ফুট, সেইখানে নাটকটা তো অনেক বেশি ছোট হচ্ছে। সেখানে কি মনে হচ্ছে যে নাটকের প্রকাশ ভঙ্গিটাও অনেকটাকে পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকবে? এটা তো খুবই মানে প্রয়োজন, মানে এটা হবেই অবধারিত। কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু এখন একদম শুরু, মানে আপনি যেটা বললেন যে মানে নতুন স্পেস তৈরি করার চেষ্টা করছে সবাই, 50 জন, 60 জন, 40 জন অডিয়েন্স, এটা অনেক আগেই তৈরি করা উচিত ছিল। মুশকিল হচ্ছে যেহেতু এই মুহূর্তেই মনে হচ্ছে যে একটা স্পেস দরকার, এবং আমার লোকাল অডিয়েন্সের জন্য থিয়েটার দরকার, ফলে স্পেস করে ফেলার পরে সেই স্পেসের জন্য নাটক নেই আমার কাছে, ফলে আমার করা নাটকগুলোই আমি স্পেসে ফেলে দিচ্ছি। তখন কিন্তু এই স্পেসটার প্রতি জাস্টিফিকেশন করা যাচ্ছে না। মানে প্রত্যেকটা স্পেস নিজস্ব একটা তার একটা নিজস্ব চরিত্র আছে।
সেটা নতুন ভাবে আমরা যে ঘরে বসে কথা বলছি, এই ঘরে আমি কোনোভাবেই আমার কোনো প্রসেনিয়াম থিয়েটার মানে যেটা মঞ্চে তার লাইট, তার মঞ্চসজ্জা, কস্টিউম ইত্যাদি দিয়ে ভরপুর থাকে, সেটাকে ফেলে আনতে পারবো না। আনতে হয়তো পারবো, কিন্তু সেইটা জাস্টিফাইড হবে না, মানে সেইটার মজা বা সেইটা করার যে আউটপুট সেটা বেরোবে না। ফলে এই স্পেসটাকে কেন্দ্র করে একটা প্রোডাকশন ভাবা উচিত বা এই স্পেসটার জন্য ভাবা উচিত। সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে বেশিরভাগ নাটক যেগুলো হচ্ছে সেগুলো দুরকম ভাবে লোকজন ভাবছে। এক হচ্ছে প্রসেনিয়াম স্ট্রাকচারটাকে ছোট ফরম্যাটে এনে ফেলে দিচ্ছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে কোনো নাটক একটা নিউট্রাল পয়েন্ট থেকে মানুষ তুলছে, মূলত সোলো পারফরমেন্সের যেহেতু খুব বেশি রমরমা এখন, কারণ যেহেতু এই সোশ্যাল ডিস্টেন্সিং ইত্যাদি, ফিজিক্যাল ডিস্টেন্সিং, ফলে এগুলো না মানে এগুলোর মুশকিল হচ্ছে, এগুলো ভালো মানে সার্ভাইভালের জন্য ভালো, কিন্তু এগুলো ফাঁকিবাজিও মনে হয় আমার কোথাও। মানে আমি যখন নতুন কোনো একটা ক্রাইসিসের মধ্যে পড়বো, আমি কোথায় ইনভেন্ট করলাম? তাহলে আমার একটা 4টে অপশন আছে, একটা অপশন অ্যাপ্লাই করলাম, এটা তো ঠিক আছে, কিছুদিন সার্ভাইভ করবো, কিন্তু ওটাও তো একটা মজা। একজন আর্টিস্ট যদি এক্সপ্লোরেশনে বিশ্বাসী না হয়, সে যদি মনে করে যে আমার কাছে আচ্ছা এটা আছে, এই অপশনটা আছে, চলো এটাকে একটুখানি এভাবে মোল্ড করে দিই, এইটাই নামিয়ে দিই, যেটা করতাম সেটাই একটু খানিকটা রংটা চেঞ্জ করে নামিয়ে দিলাম। কিন্তু আমি ভাবছি না যে চলো এই আমরা সবাই মিলে এই স্পেসটার জন্য নতুন করে ভাবি, যেটা করেছি সেটা ভাববো না, কারণ ওইটা একটা আলাদা স্পেস। ওটার জন্য মানে একজন একটা প্রসেনিয়ামেও যে সোলো পারফরমেন্সটা করেন, সেটা ঘরের মধ্যেও করে দিচ্ছে, এটা শোটা করা হচ্ছে, এটা শোটা চলছে, কিন্তু সে নতুন কিছু এক্সপ্লোর করছে না। তাহলে এই সময়টার দাম কি? তাহলে আমরা যে বলছি কোভিড টাইমটা আমাদের অনেক কিছু শেখালো, বোধোদয় ঘটালো, অনেক কিছু করলো, তাহলে কোথায় সেটার দাম? ফলে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে বিদেশে বাইরে অনেক দীর্ঘদিন ধরে স্পেস নিয়ে এক্সপ্লোরেশন হচ্ছে, মানে তারা স্পেস নিয়ে ভাবছে, নাটকটার নির্মাণটা স্পেসের উপর ডিপেন্ড করে তারা করছে। এরা নয় যে তারা নাটকটা করছে তারপর স্পেসটাকে বেছে নিচ্ছে। ফলে আমরা একটা প্রোডাকশন, আমি ব্যক্তিগতভাবে দুর্গাপুজোর সময় থেকে আর কি ভাবতে শুরু করেছিলাম, এখন আমরা একটা মোটামুটি জায়গায় গিয়ে পৌঁছেছি। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্ট মাস্টার, আসতাম যে আপনি কি ভাবছেন। হ্যাঁ, তো সেই প্রোডাকশনটা আমরা প্রথমে ছোট স্পেসে করব এটা ভেবেছিলাম, মানে আমরা কোনোভাবেই প্রসেনিয়ামে যাবো না। পোস্ট মাস্টার সিনেমা হয়েছে, বিভিন্ন লোক পড়েওছেন কম বেশি, সেটা মূলত প্রসেনিয়ামের মতো করে তারা গল্পের আধারে সেটাকে একটা নাট্য দিয়ে করার চেষ্টা করেছেন। কিন্তু আমরা ভাবলাম যে না, আমরা করবো না এরকমটা, আমরা একেবারেই যে মৌলিক যে গল্প, রবীন্দ্রনাথের ছোট গল্প যেটা 3 পাতার গল্প বোধ হয়, সেই 3 পাতার গল্পটাই বলবো, আমরা কোনো নাট্যরূপ দেবো না, কোনো ডায়ালগ অ্যাড করবো না। এই গল্পটা আমরা বলবো, অডিওবল করবো এবং ভিজুয়ালিও সেটাকে দেখাবার চেষ্টা করবো। কিভাবে দেখাবো? আমরা ছোট ঘরের মধ্যে নিশ্চয়ই একটা পোস্ট অফিস তৈরি করবো না, নিশ্চয়ই একটা গ্রাম তৈরি করবো না, মানে সেট টেক দিয়ে, লাইট টেক দিয়ে। আমরা টোটাল বিষয়টা ডিভাইসিং ফরম্যাটে করছি। ডিভাইসিং মানে হচ্ছে ইম্প্রোভাইজ করা, এবং আমরা করতে করতে বুঝছি এবং করতে করতে নির্মাণ করছি। কোনো কিছু প্রি ডিসাইডেড ওয়েতে করছি না, মানে প্রি কনসিভড ওয়েতে কিছু করছি না, যে ভেবে এলাম চলো এখান থেকে একটা লাইট আসবে, ওখান থেকে সেটা বলতে দিই না। আমরা ভাবছি এবং ওই একটা লাইন বা একটা স্ট্র্যান্ডারকে নিয়ে বা একটা ছোট ফেসকে নিয়ে ভাবছি, এবং সেই ফেসটা কিভাবে আমরা ভিজুয়ালি দেখাবো। তো আমরা অনেক খুঁজে খাজে একটা থিয়েটারের কথা আমাদের মনে হলো, সেটা আমরা মানে সেটাকে বলে থাকি টেবিল টপ প্রোডাকশন বলি। এই কোভিড এর সময় ফোর্স এন্টারটেইনমেন্ট বলে একটি দল আছে লন্ডনের, সেই দলটি পুরো মানে কোভিড টাইমটা, মানে আমি বলছি পুরো নয়, প্রায় মাস 3 ধরে শেক্সপিয়ারের যতগুলো ট্র্যাজেডি, কমেডি, যতগুলো ক্লাসিক আছে, সমস্ত ক্লাসিক তারা পারফর্ম করেছে টেবিল টপ প্রোডাকশন করে। টেবিল টপ প্রোডাকশন কি বিষয়টা? সেটা হলো যে তারা একটা বিভিন্ন অ্যাক্টররা তাদের দলে হতে পারে বা এরকম, আমি সেটা ফলো করেছি খুব মন দিয়ে। তারা যেটা করেছে সেটা হচ্ছে কিচেনের বা ডাইনিং রুমের বা হল ঘরের একটা বড় টেবিল, ছোট টেবিল বা কোনো একটা স্পেস টেবিল আর কি, সেই টেবিলটার উপরে তার ঘরের বা কিচেনের যারা সামগ্রী, হ্যাঁ, সেটা সসের বোতল হতে পারে, সেটা একটা ছোট নাইফ ছুরি হতে পারে, সেটা একটা চামচ হতে পারে, সেটা ছোট্ট কৌটো হতে পারে, সেটা বাটি হতে পারে, গ্লাস হতে পারে, এইগুলোকে তারা ক্যারেক্টার বানিয়েছে। এবং তারা যখন স্টোরি টেল করছে, কোন একটা ধরুন ম্যাকবেথের কথা বলছে বা হ্যামলেট পারফর্ম করছে বা অ্যাজ ইউ লাইক ইট করছে, তখন তারা ওই প্রপার্টি গুলোই, ওই গ্লাস, বাটি, ঘটি, এই সমস্ত গুলোকেই তারা ক্যারেক্টার করে নিয়েছে। এবং তারা করছে যখন তারা হাত দিয়েই সেটার মুভমেন্ট, ব্লকিং, সেটার জেস্টার, সেটার যাতায়াত, সেটার কথাবার্তা, ইন্টারাকশন, মানে একজন ক্যারেক্টার যখন কথা বলছে তারা ক্যারেক্টারের ভয়েসে কথা বলছে এবং কথাটা বলছে আসলে ফিজিক্যালি ওই প্রপার্টিটা, হ্যাঁ, তারা এবং সেটাকে পুরো ওই স্পেসটা টেবিলটার উপরেই তারা বিভিন্ন প্রপার্টি দিয়ে ক্যারেক্টার তৈরি করে একজন পারফর্মার সে স্টোরি টেল করছে এবং পারফর্ম করছে। ফলে এটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। আমার মনে হয়েছিল যে
এক তো আমরা বরাবরই থিয়েটারের লোকজন পয়সা করে নিয়ে একটুখানি কান্নাকাটি করি, কারণ আমাদের পয়সা নিতে করি, এবং আমরা সবসময় ইকোনমিক্যালি পাওয়ার চেষ্টা করি, এত কম বাজেট প্রোডাকশন। তা মনে হচ্ছিল এটা জিরো বাজেট প্রোডাকশন, এখানে কোনো খরচ নেই। আমার বাড়িতেও সেই সামগ্রী আছে যেটা আপনার বাড়িতে আছে, অন্য কারোর বাড়িতেও আছে, টেবিল প্রত্যেকের বাড়িতে আছে। এবং এইটা যখন আপনি ওই পারফর্মারের যদি স্কিল থাকে, তাহলে সে খানিকটা কিন্তু শ্রুতি নাটকই করছে হিসেব মতো, সে মানে স্টোরি টেল করছে দাদা বলতে পারি। কিন্তু শুধু সেটা স্টোরি টেল না, শুধু আপনি অডিওবেল হচ্ছে না, সেটা আপনি শুনছেন না, আপনি সামনে একটা প্রজেকশনও দেখতে পাচ্ছেন, কোথাও একটা মুভমেন্টও দেখছেন, যেহেতু সেটা স্ট্যাটিক হচ্ছে না। ফলে এইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। ফলে তারপরে আমরা ওই রকম ভাবে না ভেবে ওই কনসেপ্টটাকেই ডিরাইভ করে ওখান থেকে আমরা ওই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা একটা পোস্ট মাস্টার প্রোডাকশনটাতে আমরা পুরো গ্রাম, তার ক্যারেক্টার, ওই পোস্ট মাস্টার গল্পে যা যা ক্যারেক্টার আছে, তাদের যা অ্যাম্বিয়েন্স আছে, তার যা মানে আমরা স্টেজে যা সেটে ব্যবহার করতাম, পুরোটাই আমরা মডেল মেকিং করলাম। মানে প্রত্যেকটা জিনিসে আমরা গাছ বানালাম, ছোট ছোট বাড়ি বানালাম, ছোট ছোট মানুষ বানালাম, একেবারে মিনিয়েচার ফরম্যাটে বানালাম, এবং একজন স্টোরি টেলার রাখলাম। সে ওই গল্পটা বলতে বলতে এই ইনস্টলেশন গুলো করতে থাকবে, এবং আপনার চোখের সামনেই সেই ইনস্টলেশনটা করতে থাকবে। আপনি ভিজুয়ালি একটা মোশন পিকচারই দেখবেন, মানে হিসেব মতো আপনি একটা কোনো কিছু স্ট্যাটিক দেখবেন, আপনি একটা গল্প হচ্ছে দেখবেন, পারফরমেন্স দেখবেন। ওখানে হয়তো ওই প্রপার্টি গুলোর প্রাণ নেই, কিন্তু ওই প্রাণ দেওয়ার কাজটা যিনি স্টোরি টেল করছেন তিনি করছেন। এবং এর সাথে আমরা নিজস্ব আলো ব্যবহার করলাম। কোনো নাটকের সোকল্ড যা নাটকের যা লাইট, সেই লাইট নয়, বিভিন্ন রকম ভাবে ইনোভেটিভ ভাবে আলো তৈরি করে সেগুলো যাতে ওই ফরম্যাটের জন্য, ওই স্ট্রাকচারের জন্য যে অ্যাম্বিয়েন্স তৈরি, সে তার যতটুকু পাওয়ার, তার যতটুকু লাইটের ফোকাস, সেইগুলো তৈরি করে সেগুলো বিভিন্ন ছোট ছোট জিনিস দিয়ে তৈরি করার চেষ্টা করলাম। এবং তার সাথে সাথে আমরা মূল যে আমাদের নাটকের ফর্ম, যেখানে লাইভ পারফরমেন্স, অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকে, প্রোটাগনিস্ট থাকে, এরকম দুটো প্রোটাগনিস্ট রেখেছি প্রোডাকশনে। তারাও খানিকটা কিছু ইনস্টলেশন, কিছু অ্যাক্টিভিটিস করছেন, তার সাথে পেইন্টিং হচ্ছে ইত্যাদি করে একটা ছোট ঘরের মধ্যে আপনি একটা 10x12 বা 15x12 ছোট ঘরের মধ্যে আমি 10 জন অডিয়েন্সকে বসিয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দিতে পারবো। তারাও তো সব মানে প্রসেসিংয়ে আমাদের সুবিধাটা হচ্ছে কি, আপনি ম্যাজিক দিয়ে দেখছেন, আপনি লাইটের সোর্স দেখতে পাচ্ছেন না, আপনাকে অনেক কিছু আপনার আড়ালে হচ্ছে, আপনাকে ঢেকে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে সবকিছু ওপেন আপনার কাছে, সবকিছুই র, এবং আপনি ওপেন দেখতে পাচ্ছেন কোথায় আলো, কোথায় কিছু রাখা আছে, কোথায় তার সোর্স। কিন্তু সেটা দেখে আপনার মজা লাগবে এই কারণেই, এই পুরো প্রসেসটা একটা অন্য এক্সপিরিয়েন্স দেবে। এবং অন্য এক্সপিরিয়েন্স দেওয়াটাই আমাদের ফোকাস, আমাদের উদ্দেশ্য, যে আমরা দর্শককে নতুন কিছু দেখাবো, নাকি আমরা শুধু একটা স্পেস চেঞ্জ করে দেখালাম যে আমরা প্রসিংহামও করতাম, চলো আমরা ঘরে করছি, এরকম না। আমি ঘরে নতুন কি দিচ্ছি, এটা আমাদের কাছে মূল আমাদের মানে ভাবনা ছিল, সেটা আমরা চেষ্টা করছি। মানে ঘরের যে স্পেসটাকে সেটাকে আমরা ব্যবহার করব আমাদের মতো একটা ইনোভেটিভ আইডিয়া দিয়ে, একটা গল্পকে তার মতো করে তৈরি করা। এটা কিন্তু সত্যি খুব মানে দরকারি জিনিস আর কি। মানে আমরা কি বলছি, আধারের জন্য পাত্র না পাত্রের জন্য আধার, মানে আধার আধেওর যে গল্পটা থাকে, এইরকম একটা মজা গল্প ঘটনা মনে আসছে আর কি। যেমন আমরা বলছিলাম যে আর কিছুদিন আগে কথা হচ্ছিল যে আমরা মঞ্চটাকে ছোট বলে আমরা প্রসেনিয়ামের গল্পটাকে ছোট করে নিতে, যেমন কিছু শ্রুতি নাটকের কথা এলো, কিছু শ্রুতি নাটকে দেখা গেল এখন তারা হয়তো কোনো ঐতিহাসিক নাটক করছে, তারা সমস্ত ড্রেস মেকআপটা ঐতিহাসিক পড়ে এবার দেখে দেখে পড়বে, মানে এরকম দেখে। তাতে কি হচ্ছে, আমার মনে হলো দর্শক একটা কনফিউজ হবে, মানে সে মুভ করছে না, সে এক জায়গায় বসে আছে, সামনে মাইক্রোফোন, পোশাকটা পরে একদম শাহজাহান পড়লো বা জুলিয়াস সিজার পরে যাই পড়লো আর কি, সেই পোশাক পরে এবার সে করছে। এখন আমরা এই যে বললাম যে ওইটা করার মতো, তখন যেন মনে হলো যেহেতু আমি মঞ্চে ওই অভিনয়টা করতে পারছি না বা মুখস্থ করতে হবে, তার যে চাপটা আমি নিতে পারবো না, আমি অতদিন রিহার্সাল অতদিন করা, তার মধ্যে আমরা শ্রুতি করলাম, আবার কিছুটা কিছুটা ছাপ রইল মঞ্চে অভিনয় করা। ফলে যে দর্শক আমরা শ্রুতি নাটক শুনতে যেতাম, বলা ভালো শ্রুতি নাটক শুনতে যেতাম, তার যে অডিও ভার্সনটা, অডিও পোর্শনটা, সেটাই তো আমাদের মেন ছিল বলার, এবং সেখানে ভিজুয়ালটা কোনো ফ্যাক্টর ছিল না।
কিন্তু আমি তার সামনে একটা ভিজুয়াল ভিজুয়ালটা ছিল আমার মনে হয় যে অডিয়েন্সের নিজস্ব ইমাজিনেশন, তারা তারা নিজের মতো করে ভিজুয়াল তৈরি করবে, কিন্তু আপনি একটা ভিজুয়াল স্ট্যাটিক দিয়ে দিলেন, আটকে যায়, এটা হতে আরম্ভ করলো। ফলে এই যে কথাটা আগে কিছুদিন আগে বলছিলাম আর কি, যে আমরা যেহেতু মঞ্চটা ছোট হয়ে গেল 12x15, প্রসেনিয়ামের একটা বড় স্ট্রাকচারের গল্পকে ছোট করে নিয়ে এসে আমরা ফেলে দিলাম ওখানে, সেখানে ফলে এইভাবে স্পেসকে যদি আমরা কিছু নাটক সেদিন আমরা বিদেশে হয়েছে এবং সেদিন আমাদের এখানেও আরম্ভ হয়েছে, যে একটা ঘরকে বেডরুম কি নাটক হিসেবে ব্যবহার করে নিচ্ছেন দুটো চরিত্র, সেখানে গিয়ে তারা সেইটাকে পারফর্ম করতে আরম্ভ করছেন। এই ছোট ছোট জায়গাগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি, আমরা স্পেস নিয়ে এতক্ষণ যে আমাদের কথাবার্তা ভাবনা চিন্তা চলছিল, সেখানে দাঁড়িয়ে আপনি যেভাবে ভাবছেন মাস্টার গল্পটাকে রবীন্দ্রনাথের কোন সময় নামবে, মানে আর কিরকম আছে? এটা তো আমরা নাটকটার যা নির্মাণের কাজ সেটা মোটামুটি হয়ে গেছে, টেকনিক্যাল কিছু কাজকর্ম বাকি, মানে আলো যেহেতু একটা বললাম যে আমরা প্রথাগত কোনো আলো ব্যবহার করছি না, ফলে আলোগুলো বানাতে হচ্ছে আমাদের, মানে পুরোপুরি তার ম্যানুফ্যাকচার, মানে বলছি যে বাল্ব থেকে শুরু করে ফিলামেন্ট থেকে শুরু করে সেগুলো কিনে আলাদা করে ম্যানুফ্যাকচার করতে হচ্ছে, সেটা টাইম লাগছে। তো আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে আমরা কাজটা শেষ করে ফেলবো, মানে আমিও ফেলতে পারবো একটা, মানে অন্তত প্রিমিয়ার শোটা ডিসেম্বরে করে ফেলতে পারবো, তারপরে থেকে আমরা সেটাকে ধীরে ধীরে রান করবো এবং দেখা যাক। তা এইটা অভিনয় করার জন্য আপনারা মানে মঞ্চ বা কোন জায়গাটায় অভিনয় করতে চাইবেন আর কি, সেটা কিরকম ভাবে ভেবেছেন? আমি বলছি যে কোনো জায়গায়, কিন্তু সেটা হতে হবে একটা মানে ছোট জায়গা, মানে যে কোনো জায়গা মানে খুব বড় জায়গা হবে না, কারণ আপনি মানে যেহেতু বিষয়গুলো বললাম না মিনিয়েচার ফরম্যাট, ফলে আপনার দৃষ্টিগোচর হবে যতটুকু ডিস্টেন্স আমি পারবো সেইটুকু, ছোট জায়গা হলে খুবই ইন্টিমেট একটা স্পেস হলে ভালো হয়, তাতে ভিজুয়ালি সুবিধা হবে। 2 নম্বর হচ্ছে আমরা দিনের বেলা পারফর্ম করতে পারবো না, কারণ বললাম আলোর কাজ, এবং যেহেতু ছোট জায়গা এবং কম আলো, ফলে মানে ওই আলোর যে ম্যাজিক, একটা হালকা ধরুন 10 ওয়াটের একটা বাল্বের যে ইলিউশন বা যে ম্যাজিক বা যে অ্যাম্বিয়েন্স, সেটা কখনো একটু আলো ঢুকলেও সেই আলোর যে যে কেটে দেবে, ফলে অন্ধকার জায়গা দরকার। আমরা যে কোনো ধরুন 15x15 একটা স্পেস হলো, 10 দর্শক বসবেন এবং আমাদের একটা 10-12 একটা স্পেস দরকার হবে, এইটা যে কোনো একটা ঘর বা যে কোনো ইন্টিমেট স্পেসে আমরা করতে পারবো। এইটা করতে গিয়ে কস্ট ইনভলভমেন্ট আমরা কিরকম মানে কিরকম জায়গায়? প্রথমে যখন ভেবেছিলাম তখন কিন্তু এটা আমার একটা সমস্যা, ব্যক্তিগত সমস্যা, সেটা হচ্ছে যে আমি বাজেটটা খুব ভালো করতে পারি না, মানে আমি আমার দলে এটা নিয়ে আমার মাঝে মধ্যেই কথা হয়, এবং মুশকিল আমি যখন ভেবেছিলাম তখনই বললাম 0 বাজেট ভেবেছিলাম, কিন্তু করতে করতে কিছু জিনিস তৈরি করতে হয়েইছে আর কি, মানে কিছু রং কিনতে হয়েছে, কিছু জিনিসপত্র মেটেরিয়াল কিনতে হয়েছে, যেগুলো কেটে বানাতে হয়েছে ইত্যাদি, কিন্তু খুবই কম, মানে আমি সর্বসাকুল্যে প্রোডাকশনটা হয়তো মানে করলে 1000-3 টাকার মধ্যে আমি, বা ম্যাক্সিমাম 1000-5 টাকার মধ্যে এই প্রোডাকশন কস্ট, মানে ফুল আর কি, রেকারিং কিছু নেই, সবটা মিলিয়ে করে ফেলতে পারবো, এবং সেটা একটা 35-40 মিনিটের প্রোডাকশন, এবং লাইভ মিউজিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মিউজিশিয়ান আছে প্রায় পারফর্ম করবে 3 জন, আপনি দেখতে পাবেন 3 জনকে, কিন্তু প্রায় 10 জনের একটা মিউজিশিয়ান টিম এবং সিঙ্গার্স এবং তারা থাকছে, এবং তাদেরকে ছাড়া আমরা কাজ করতে পারি, হয়তো রেকর্ড করে নিয়েও করা যায়, যদি এটাকে আমি সার্ভাইভালের জায়গায় ফেলি করতে হবে, তাই জন্য রেকর্ড করলাম, কিন্তু এই লাইভ মিউজিকটা একটা মজা আছে মানে ওইখানে, এবং খুব ছোট ছোট অ্যাম্বিয়েন্স মিউজিক তৈরি করা হচ্ছে, তো সেইখানে দাঁড়িয়ে মিউজিকটা একটা অন্যরকম মাত্রা নাটকটা যোগ করেছে, এবং সেটা একেবারেই ওই সময়টাকে এবং এই সময়টাকে দুটোকে ধরে মিউজিক তৈরি করা, মানে ক্লাসিক্যাল মিউজিকের কিছু এলিমেন্ট সেখানে আছে, এখানে সেতারের ব্যবহার আছে, ভায়োলিনের ব্যবহার আছে, তবলার ব্যবহার আছে, হারমোনিয়ামের ব্যবহার আছে, হ্যাঁ, এবং তার সাথে সাথে আবার এখানে মডার্ন কিছু মিউজিক ইনস্ট্রুমেন্টের গিটার, কাহন, মাউথের গান ইত্যাদি বিভিন্ন কিছু ওয়েস্টার্ন মিউজিক ইনস্ট্রুমেন্ট যাদের বলা যেতে পারে, সেগুলোর ইমপ্লিমেন্টেশন আছে, ফলে মিউজিকটা একটা অন্যরকম জার্নি করবো বলে মনে হয় প্রোডাকশন, কিন্তু খুব ছোট কাজ, মানে 35-30 মিনিটের, আমি জানি না মানে আমরা মানে এগুলো মানে এখনকার কি হয় ফেস্টিভ্যালস গুলোতে তো একটা ম্যাটার থাকে যে এত ঘন্টার নাটক বা 1 ঘন্টার হতে হবে, বা কম হলে হবে বেশি হলে হবে, এইটা আমরা শুধুমাত্র নিজেদের, আমরা কোনো খুব একটা কোনো ফোকাস করিনি যে এটা প্রচুর শো করতে হবে, আমি কোনোদিনও কোনো প্রোডাকশনে প্রচুর শো করার পক্ষে নই, আমি মনে করি যে প্রোডাকশনটা জাস্টিফাইড হবে যে কটা শোতে সেই কটা শো করবো, এবং এই প্রোডাকশনটা এইটাই কারণে করা যে আমরা যে কোনো জায়গায় যে কোনো একটা ছোট জায়গায় ইন্টিমেট স্পেসে শো করতে পারবো, এবং একটা অল্প অডিয়েন্সকে একটা অন্য এক্সপিরিয়েন্স দেবো, প্রচুর লোক কিন্তু দেখলে এটা ভালো লাগবে না, মানে 100 জন লোকের জন্য নয়, এটা 20 জন 25 জনের ম্যাক্সিমাম জন্য আর কি, ফলে অল্প সংখ্যক লোকের কাছে একটা
একটা ইনোভেটিভ কিছু একটা দিতে পারবো বলে মনে হয়। আপনার আগের যে সমস্ত প্রোডাকশন গুলো ছিল তাতে কি এখন লাইভ মিউজিকের কাজ আগে করা আছে না এটাতে হ্যাঁ, আমরা দুটো প্রোডাকশনে লাইভ মিউজিক আছে আর কি। পরবর্তীকালে একটা হাফ লাইভ হাফ রেকর্ডের হয়ে গেছে। তোমারটাকে বলে আমরা একটা কাজ 2014 সাল থেকে করি, সেইটা হাফ লাইভ আছে, মানে কিছু লাইভ আছে কিছু রেকর্ডেড আছে। আর থ্রাস্টি ক্রো রিটার্নস বলে যে প্রোডাকশনটা সেটা পুরোটা লাইভ, সেটা আমরা লাস্ট প্রোডাকশন, লাস্টের আগে প্রোডাকশন আর কি 2018 সালে। তো এই প্রোডাকশনটা পুরো লাইভ। আর তারপরে লাইভ ভয় পাই লাইভ করতে, কারণ লাইভ মিউজিশিয়ানদের একটা বড় ইনভলভমেন্ট থাকে তো। আর আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচারটা গন্ডগোল, আমি চাই না যে একজন মিউজিশিয়ানকে এনে একটা ভুল ইনফ্রাস্ট্রাকচার ফেলে দেবো। মানে আমাদের থিয়েটার চর্চাটা খুব খুব সব সময় যে খুব মানে খুব সিস্টেমেটিক হয় তা না, এবং আমরা কতটা ওই লাইভ মিউজিক ক্যারি করতে পারবো কতগুলো শো, কারণ আমাদের শো এর পেমেন্ট অনেকটা কম্প্রোমাইজ করতে হয় মাঝে মধ্যে। লাইভ মিউজিক মানে আপনাকে অনেক লোককে নিয়ে যেতে হচ্ছে, যেখানে আপনি একজন মিউজিক অপারেটরকে নিয়ে গেলে আপনার 10খানা বাজনার সে একসাথে করতে পারবে। কিন্তু আপনি যখনই লাইভ মিউজিক করছেন তার মজাও যেমন আছে, তার একটা আলাদা ফিল আছে, অ্যাম্বিয়েন্স আছে, চাপও আছে। কিন্তু হ্যাঁ, 10 জনকে আপনি গাইড করতে হবে, তাদের এই সমস্ত সমস্যা আছে। তাই জন্য এই যে নাটকটা করতে গিয়ে আপনি বলছেন যে আলো তার ফিলামেন্ট তৈরি করা, সমস্তগুলো নিজেদের মতো করে তৈরি করা, এটা একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। একদম একদম এইটা আমার দলে কিছু, আমার দলে যেমন লাইট করছে দেবব্রত পাল। ও মূলত ইঞ্জিনিয়ারিং পাস করলো, মানে পড়া শেষ করলো, তো থিয়েটার করছে, খুবই মানে ভালো বিষয় আর কি। এবং আমাদের দলে আরেকজন আছে অনন্যা, সেও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এরকম কিছু টেকনিক্যালি সাউন্ড লোকজন আছে দলে, তাদেরকে আমরা একটু কাজে লাগাচ্ছি ভাবে যে তারা কিভাবে ভাবে, যেহেতু ওই বিষয়টা নিয়ে পড়াশোনা করছে, তো একেবারে ওই ম্যানুফ্যাকচারিং যে সিস্টেম সেইটা তারা জানে, ফলে তাদেরকে ব্যবহার করে যতটা জিনিস তৈরি করা যায়। এবং এক্সপিরিয়েন্স বলতে আমার মনে হয় যে হাতে তৈরি করা কোনো জিনিসের শুরু থেকে একদম জিরো থেকে যদি আমরা কোনো জিনিস হাতে তৈরি করতে করতে যাই, সেই পুরো জার্নিটার সঙ্গে একেবারে একটা ওতপ্রোত সম্পর্ক তৈরি হয় এবং শেখাটাও হয়। মানে হ্যাঁ, করতে করতে নতুন কিছু করলাম, মানে আমার চাপিয়ে দেওয়া হলো, আমি মুখস্থ করে কিছু একটা বুঝে করে দিলাম, তার থেকে আমি তৈরি করলাম কোনো জিনিস। শুধু ডিরেক্টরের কাজ নয়, এটা আমার কাজ নয়, এটা একেবারে প্রত্যেকজন টেকনিক্যাল কাজের সাথে যুক্ত আছে, যারা মিউজিশিয়ান যারা আছে তাদের প্রত্যেকের নিজস্ব ইনপুট আছে এবং তারা প্রত্যেকের কাজ এটা। ফলে এই জার্নিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, আমি বিশ্বাস করি এতে যে ডিরেক্টর শুধুমাত্র আরোপ করে দিল কিছু, বাকি আর্টিস্টরা সেটাকে গ্রহণ করবে। এর থেকে বেশি আর্টিস্টরা ইনপুট দিয়ে একটা, আমি বললাম ডিভাইসিং যেহেতু প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে। এবং আমরা যখন মিউজিক রিহার্সালও করেছি, তখন আমরা 5-6 দিন টানা শুধু মিউজিক নিয়ে বসেছিলাম তৈরি করার আগে। তখন আমরা কোনো কিছু ঠিক করে আসিনি, আমরা ওখানে ওই মুহূর্তে তৈরি হয়েছে, ওই মুহূর্তে যেটা মনে হয়েছে, আচ্ছা চলো এইটা বাজাও, আচ্ছা ওইটা বাজাও, ওই রাগটা দেখি, এইভাবে করে করে একটা সিস্টেম তৈরি হয়েছে, একটা জিনিস তৈরি হয়েছে। ফলে এইটাই জার্নিটার মজা, যে ইম্প্রোভাইজ করে ওই মুহূর্তে কিছু তৈরি করে সেটাকে ফিক্স করতে করতে যাওয়া। আমাদের আলোচনার মূল বিষয় ছিল আজকে স্পেসের বিনির্মাণ, তাই নিয়ে অনেকক্ষণ কথা হলো। এবার সেইটা করতে করতে দেখা গেল একটা ব্যক্তি মানুষের বিনির্মাণ হয়েছে, মানে সেই মানুষটা যেভাবে কাজ করতো যে অ্যাক্টররা, তারও একটা ট্রান্সফরমেশন হয় আর কি। মানে এবং যারা আজকে এই অনুষ্ঠানটা দেখবেন, আশা করি কিছু মানুষ দেখবেন, তাদের কাছে এটাও একটা মেসেজ যে আমরা অনেক সময় ভাবি যে শিক্ষিত মানুষরা নাটকে থাকেন না, আর যারা নাটকে থাকেন তারা লেখাপড়াটা বাদ দিয়ে অন্য কিছু করতে গেলে তাদের লেখাপড়া নষ্ট হয়ে যায়। শুভজিতের কাছে কথা শুনতে বোঝা যাচ্ছে যে ছেলে বা মেয়েরা ইঞ্জিনিয়ারিং পাস করে তাদের সেই যে জ্ঞান, প্রাপ্ত জ্ঞান, সেখানে নাটকে ব্যবহার করে তারা নিজেদের জ্ঞানটাকে যেমন প্র্যাকটিক্যাল ফিল্ডে ব্যবহার করতে পারছে, একই সঙ্গে তারা নাটকটাকেও সমৃদ্ধ করতে পারছে এবং সেই টেকনিক্যাল ব্যাপারগুলো তাদের পক্ষে বোঝাটাও অনেক সহজ হচ্ছে। সুতরাং থিয়েটার করা এবং শিক্ষা, মানে প্রথাগত যে স্কুল কলেজের শিক্ষা, এর মধ্যে বাস্তবিক কোনো বিরোধ নেই, এবং থাকলে একসঙ্গে অনেক ভালো কাজ হতে পারে। সুতরাং ছেলেমেয়েরা নাটক করতে হলে খারাপ হয়ে যাবে, এই ধারণাটা একদমই ভুল। এবং সেটা থিয়েটার সাইডের ছেলে মেয়েদের বা আরো অনেক বিভিন্ন ধরনের খোঁজ নিলেও আপনারা জানতে পারবেন। একটা কথা বলার আছে, মানে এই ভিডিও থ্রুতে আর কি একটা মেসেজ বলা যেতে পারে। আমার একটা কথা যেটা আমি বলতে চাই সবাইকে, সেটা হলো যে আসলে কয়েকটা ছোট ছোট গন্ডগোল আছে। গন্ডগোলে কিরকম, আমাদের থিয়েটারের শুরু বা আমাদের থিয়েটারের শেখা, সেইখানে না কিছু ফিলোসফিক্যাল গন্ডগোল আছে। মানে মূলত আমি দেখেছি, মূলত আফটার প্যান্ডামিক আমার এটা আরো এই মানসিকতাটা পরিষ্কার হয়েছে যে আমাদের শুরু থেকে শেখানো হয় থিয়েটার একটা সামাজিক দায়িত্ব গভীরভাবে আছে, মানে ভীষণভাবে আছে, রাজনৈতিক দায়িত্ব আছে। আমি অবিশ্বাস করছি না, আমি এটাকে ডিনাই করছি না, ডেফিনেটলি আছে। কিন্তু
আমার মনে হয় যে এই ফিলোসফিটা তৈরি করার আগে মানে থিয়েটারের রাজনৈতিক এবং সামাজিক দায় আর্টিস্টদের মধ্যে কতটা আছে বা তাদের কতটা নেওয়া উচিত বা তাদের কতটা গুরুত্ব বোঝা উচিত, এই দর্শন তৈরি করার আগে আমার মনে হয় সব থেকে বেশি করে তৈরি করা স্কিলের দর্শনটা। মানে আলটিমেটলি একজন আর্টিস্ট যদি তার স্কিল ডেভেলপমেন্ট না করতে শেখে, সে সার্ভাইভ করতে পারবে না। আর যদি সার্ভাইভ না করে, সে সমাজকে কি দেখাবে, সে রাজনীতিকে কি দেখাবে, কি পথ দেখাবে? কারণ থিয়েটার আর্টিস্ট কখনো কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নয়। তার একমাত্র পলিটিক্স, তার একমাত্র ধর্ম, তার একমাত্র যাপন, তার একমাত্র সংসার, যাই বলেন, তার একমাত্র পৃথিবী হচ্ছে আমার তার স্কিল। সে যেই হোক, মানে যে টেকনিক্যাল দিক থেকে স্কিলফুল হোক, সে অভিনেতা হোক, সে যাই হোক না কেন, আমার মনে হয় যে থিয়েটার দলগুলো মানে এই আফটার প্যান্ডামিক, যেহেতু একটা ভীষণ অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে অনেক আর্টিস্ট আছেন যারা দীর্ঘদিন থিয়েটার করে থিয়েটারের বিভিন্ন আদর্শ সম্বন্ধে সমৃদ্ধ হওয়ার পরে তারা এই অবস্থায় এরকম একটা ভ্যাকেন্ট সিচুয়েশনে বুঝতে পারছেন না যে এই আদর্শগুলো কাজে লাগাবো কি করে। তার স্কিল নেই কোনো, সে কিছু শেখেনি আসলে যেটা কাজে লাগাবার দরকার। সে অনেক 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 তাত্ত্বিক কথা শিখেছে, কিন্তু আমার মনে হয় যে সবকিছুর সঙ্গে সঙ্গে এই সমস্ত দায়বদ্ধতা মূল্যবোধগুলো জারণ করার সঙ্গে সঙ্গে স্কিলের ইনভলভমেন্টটা দরকার। এবং দলগুলোকে নাটকের চর্চা যারা করছেন তাদের অনেক বেশি স্কিলের প্রতি ধ্যান দেওয়া উচিত, যে কোনো, যেটা অভিনয় হতে পারে, যে কোনো স্কিল। ফলে এইটা যদি হয় এবং প্রত্যেকটা দলের আর্টিস্টরা যদি স্কিলড আর্টিস্ট হয়ে ওঠেন, যে কোনো ক্ষেত্রে স্কিল আর্টিস্ট হয়ে ওঠেন, তাহলে যে কোনো ক্রাইসিসের মোমেন্টে, যে কোনো খারাপ সিচুয়েশনেও তারা কিন্তু সার্ভাইভ করবে। এবং আর্টিস্টের সার্ভাইভালের থেকে বড় আর্ট কিছু হয় না। যদি সার্ভাইভ করে নিজের আর্টকে সারা জীবন ধরে মানুষের কাছে পৌঁছাতে পারে, এটাই তার কাছে একমাত্র প্রাপ্তি, সফলতা বলে মনে হয়। এবং এটা অনেক বেশি সমাজকে সার্ভ করবে। এবং আপনি যেটা বললেন যে পড়াশোনা করলে আসলে খারাপ হয় না, আমরা পড়াশোনা তো আসলে বই মুখস্থ করি, আর কিছু করি না। মুখস্থ করি মানে একটা কিছু ঘ্যাট গিলে নিই, তারপর পরীক্ষা হলে মনে করে দিই, কিন্তু ভেতরে সেটা যায় না। ওষুধ মানে ওই ট্যাবলেট দিলে আর ইঞ্জেকশন দেওয়ার মানে পুট করার মধ্যে তো পার্থক্য আছে। কারণ থিয়েটার কোথাও ইনজেক্ট করার মতো করে কাজ করে এবং সেটা মাথায় ইনজেক্ট করে, এবং সেইটা আসলে সারা জীবন থেকে যায়। যদি কোনো মানুষ থিয়েটারের সাথে যুক্ত থাকেন, সে অন্তত মানে মানসিকভাবে যুক্ত থাকেন, 2 বছর, 1 বছর, 3 বছর যুক্ত থাকেন, সে সারা জীবনে ভুল ঠিক, ন্যায় অন্যায়টাও যদি বুঝতে শিখে যাবেন। এবং সেইটা কোথাও মনে হয় যে অনেকের কোনো পরিবর্তন না ঘটলেও তার ব্যক্তি মানুষের পরিবর্তন ঘটবে, এবং ধীরে ধীরে 1 জন থেকে 100 জন, 100 জন থেকে 1000 জনে এই একটা সার্কেল যদি চেন থিয়েটার নির্মাণ করতে পারে বলে আমি। ধন্যবাদ। আমাদের স্পেসের বিনির্মাণ নিয়ে আমাদের কথা ছিল। এবার স্পেসের বিনির্মাণ নিয়ে কথা বলতে বলতে আমরা ব্যক্তি মানুষে এসেছি, একজন নাটকের লোক, অভিনেতা এসছে, এবার তারও কিভাবে পরিবর্তন ঘটা দরকার তারও আমরা কিছুটা আভাস পেয়েছি। এবং সেই বিনির্মিত স্পেসে এই অভিনেতারা স্বচ্ছন্দভাবে বিহার করতে পারবেন, স্বচ্ছন্দভাবে তাদের চর্চাকে অব্যাহত রাখতে পারবেন, এই আশা রেখে এবং শুভজিৎ বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ বাক্সাপ্রাপ্ত নাটকের তরফ থেকে আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ যারা আমাদের এই অনুষ্ঠান দেখলেন। আমাদের অন্তরঙ্গ নাট্যমেলার অনুষ্ঠান আপনারা নজর রাখুন, দেখতে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।